তো ভিউয়ার্স, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম ব্যাংকে। ব্যাংকের ইসলামী ব্যাংক থেকে কিছু টাকা হ্যান্ড ক্যাশে নিয়ে নিব, কারণ শোরুমে ব্যাংক ট্রান্সফার অ্যাভেলেবেল কিনা আমাদের জানা নেই। তো ব্যাংক থেকে টাকা তোলার পর আমরা সরাসরি রওনা দিলাম জামালপুর ইয়ামাহা শোরুমে। আমাদের এখান থেকে কাছাকাছি শেরপুর, জামালপুর। শেরপুরে আছে কিনা জানি না, তাই জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে যাব, সব কয়টা বাইক দেখব, যে কালার ভালো লাগে সেটা আমরা নিব। তো নর্মালি শেরপুর থেকে জামালপুরের দূরত্ব 14 কিলো, এবং আমরা যেখানে আছি সেখান থেকে জামালপুরের দূরত্ব 35 কিলোর মতো হবে। তো আমরা মেন রুটটাকে অ্যাভয়েড করে লোকাল রুট করে নিয়েছি। সেই জায়গায় 35 কিলোর জায়গায় আমরা মাত্র 20 কিলোতেই চলে যাব জামালপুরে, একদম লোকাল হয়ে। সো আমরা চলছি মোটরসাইকেলে লোকাল রাস্তায়, দুজন, সাজ্জাদ এবং আমি। তো এখন আমরা জামালপুরের একদম কাছাকাছি আছি। জামালপুর ব্রিজ, যে ব্রিজে টোল নেওয়া হয়, আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনেই জামালপুর ব্রিজ। তো ব্রিজে মোটরসাইকেলের জন্য 5 টাকা টোল নেয়। বাট আপনাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, আপনি যদি কখনো জামালপুর ব্রিজের উপর দিয়ে যান, আপনি বাইকে যান, আপনার থেকে যদি টোল চায়, আপনি শুধু বলবেন আপনি এলাকার, শুধু বলবেন এলাকার। এখন আমরা রং সাইড দিয়ে ঢুকেছি, যে কারণে আমাদের থেকে কোনো টোল চায়নি। ইয়ামাহা শোরুমে আমরা এর আগে কখনো যাইনি, যে কারণে তাদের অ্যাড্রেস আমাদের জানা ছিল না। অনলাইন থেকে তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে আমরা তাদের সাথে ফোনে কথা বলি, এবং আমরা সফলভাবে তাদের শোরুমে পৌঁছাতে সক্ষম হই। তাদের শোরুমে পৌঁছে আমরা ভিতরে ঢুকি, এবং ভিতরে ঢুকে তাদের সাথে আমাদের দেখা হয়। এবং তাদের সাথে আমরা ফোনে কথা বলে কনফার্ম হয়েছিলাম যে তাদের কাছে ইয়ামাহা ভার্সন 3 আছে কিনা। তো তারা বলেছিল যে হ্যাঁ, ইয়ামাহার ভার্সন 3 সব কয়টা কালারই তাদের কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু আমরা যখন ভিতরে ঢুকি, আমরা সেখানে কোনো R15 এর ভার্সন 3 দেখতে পাচ্ছিলাম না। তো আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা যে ভার্সন 3 কোথায়, তারা বলে আছে তো ওইদিকে। আমরা তাকায় দেখি যে না, সেখানে তো ইয়ামাহা R15 এর কোনো ভার্সন 3 নেই। তো ওনারা বলছে যে আপনার R15 এর ভার্সন 3 করছেন? আমরা বললাম জি। উনি বলে না, আমাদের কাছে ইয়ামাহা FZ এর ভার্সন 3 আছে। সো আমরা তো মোটামুটি হতাশ হয়ে গেলাম। জামালপুরে শোরুমে R15 এর কোনো একটা গাড়িও নেই, কোনো ভার্সনেরই না। তো এটা রীতিমতো অবাক করে দিল আমাদেরকে। সো আমরা কি করলাম, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদের মনটাই ভেঙে গেল যে আমরা গাড়ি নিতে আসলাম, গাড়ি পাইলাম না। সো আমরা শোরুম থেকে বের হয়ে যাব, এবং তাদের থেকে বিদায় নিয়ে আমরা শোরুম থেকে বের হয়ে গেলাম। এবং এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা চলে যাব সরাসরি শেরপুরে, কারণ শেরপুরে তাদের সাথে ফোনে কথা বলেছি, তাদের কাছে R15 এর একটা মাত্র গাড়ি আছে। জামালপুর শোরুম থেকে বের হয়ে রাস্তাতেই আমরা সিদ্ধান্ত নেই যে শেরপুরে যে গাড়িটা আছে সেটাই আমরা নিয়ে নিব, এবং কিছুক্ষণের ভিতরেই আমরা শেরপুরে শোরুমে পৌঁছে যাই। ইয়ামাহা শোরুমের সামনে আমাদের গাড়িটা রেখে আমরা ভিতরের দিকে রওনা হই। ভিতরে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আমরা আমাদের সেই গাড়িটিকে দেখতে পাই, যেটি আমরা নিতে চলেছি। যেহেতু তাদের কাছে একটি গাড়ি আছে, তাই দেখার বা বাছার কিছু নেই, কালার সিলেকশনের কোনো কিছু নেই। ফোনে আমরা তাদের সাথে কথাবার্তা সব বলে নিয়েছি, এবং আমরা এই গাড়িটাকেই নিতে চাচ্ছি। তারপরেও যেটুকু দেখার আমরা দুজনে মিলে গাড়িটাকে দেখে নিলাম। সাজ্জাদ গাড়ি দেখলো হালকা পাতলা, আমিও কিছুটা দেখলাম, যদিও দেখার কিছু নেই। যদি কোনো স্ক্র্যাচও থাকতো সেক্ষেত্রেও আমরা সেটাই নিতাম, কারণ আমরা আজকে গাড়ি কেনার উদ্দেশ্যে বের হয়েছি। তো গাড়িটা মোটামুটি দেখেছি, দাম দর সম্পর্কে আমাদের ধারণা আছে, কী কী কাগজপাতি লাগবে সেটাও আমরা জানি। সো আমরা সব কিছু প্রিপারেশন নিয়েই এসেছি, সাথে ক্যাশ টাকাও নিয়ে এসেছি। জামালপুর থেকে খালি হাতে ফেরার পরে শেরপুর শোরুমে এসে এই গাড়িটা দেখতে পাওয়ার পর আমাদের মনে কিছুটা শান্তি আসলো, যে আমরা আজকে আপাতত গাড়িটা নিয়ে বাড়ি যেতে পারবো। তো গাড়িটা ডিসপ্লেতে ছিল, একটা ভাইয়া আসলো ডিসপ্লে থেকে গাড়িটাকে বের করে, গাড়িতে হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো করানোর জন্য। তো ডিসপ্লে থেকে গাড়িটা খুব সুন্দরভাবে স্মুথলি নামানো হচ্ছে। দেখেন আরেকটা ভাইয়া সহযোগিতা করছে, একদম সিঁড়ি দিয়ে সুন্দর করে স্মুথভাবে গাড়িটাকে নামানো হচ্ছে। যেহেতু নতুন গাড়ি, কাস্টমার সামনে হাজির, আমি সাজ্জাদ দুজনেই সেখানে দাঁড়ানো। তারা খুবই স্মুথলি গাড়িটাকে একদম সার্ভিসিং সেন্টারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যখন তারা গাড়িটাকে শোরুমের দিকে নিয়ে যাচ্ছিল, রাস্তাটা খুবই একদম বাজে ছিল। মানে শোরুম থেকে সার্ভিসিং সেন্টারের দিকে গাড়িটা নিয়ে যাওয়ার যে রাস্তাটা ছিল, এখানে অনেকটা ডাল ছিল। তো আমি এবং সাজ্জাদ সেখানে দাঁড়িয়েছিলাম, পাশে থেকে সব কিছু দেখছিলাম। ভাইয়াটা দেখুন একদম চেপা রাস্তা দিয়ে নিচ্ছিল। তো সেই মুহূর্তে উনি কেমন যেন করছিল। তো আমি সেখানে আসলাম, আসার পরে বললাম যে ভাই, গাড়ি আমার হাতে দেন, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা আমি নিয়ে নিব। যেহেতু ভাইয়া আমার চেয়ে একটু খাটো ছিল, যে কারণে এদিক দিয়ে নামাতে একটু ইতস্তত করছিল। তো আমি গাড়িটাকে নিলাম, এবং একদম সুপারম্যানের মতো সা করে, যদিও নতুন গাড়ি ছিল, মনে একটু ভয় ছিল, তারপরেও গাড়িটা কিন্তু আমি সুন্দরভাবে সেখান দিয়ে পার করে দিলাম। তো ভাইয়া বলতেছিল ভাই দেখেন ক্র্যাশ যেন না না লেগে যায়। আমি বললাম যে রিস্ক আমার, আপনাকে কিছু বলবো না, যদি কোনো কিছু হয়ে যায় সেটার দায়ভার আমি নিব। তো দেখুন আমি গাড়িটাকে ভাইয়াদেরকে তাদের সার্ভিসিং সেন্টারে পৌঁছে দিতে সহযোগিতা করলাম, এবং আমরা দূরত্বটা খুব একটা না, কিন্তু রাস্তাটা সংকীর্ণ ছিল। আমরা সার্ভিসিং সেন্টারে চলে আসলাম। সার্ভিসিং সেন্টারে আসার সাথে সাথে দু তিনটা ভাইয়া গাড়িটার পিছনে লেগে গেল, কেউ চাকায়, কেউ সিটের নিচে, কেউ ব্যাটারিতে, কেউ আবার লুকিং গ্লাসে, গাড়ি মোছামুছি, বিভিন্ন কাজ। মানে একজন
একটা গাড়িকে ডেলিভারি করার আগে যে কাজগুলো করা হয়ে থাকে সব কিছু ভাইয়াগুলো এখানে করছিল। তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। এখানে দেখেন গাড়ির লুকিং গ্লাসগুলো এখানে রাখা হয়েছিল, এখন লুকিং গ্লাসগুলোকে সেট আপ করা হবে। মানে 2-3 জনে মিলে গাড়িতে কাজ করছিল যে গাড়িটাকে যেন ডেলিভারির জন্য প্রস্তুত করার জন্য যা কিছু করতে হয় সব কিছু এখানে করা হচ্ছে। আমি শুধু সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং কিছু টাকা শর্ট ছিল, সাজ্জাদ গিয়েছিল সেগুলোকে ওঠানোর জন্য ব্যাংকে। গাড়ির কাজ শেষ হওয়ার পরে আমি আমার এক হাতে টাকা নিলাম এবং সামনে গাড়িটাকে রেখে কম্পেয়ার করলাম যে কোনটাকে আসলে আমরা নিব। তো মনে হলো গাড়িটাই নেওয়া বেটার হবে। অপরদিকে আমাদের কাগজপাতির কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। কাগজপাতির কাজ শেষ হওয়ার পরেই কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তো ভাইয়া আমাদের জন্য রিসিট কাটছেন, আমরা কিছুক্ষণের ভিতরেই পেমেন্ট করতে যাব। তো আমাদের যা টাকা আমরা নিয়েছিলাম সব কিছু আমাদের সাথে ছিল, আমরা আমাদের টাকাগুলোকে বের করলাম। ভাই, গাড়ি অনেক শখের একটা জিনিস, কিন্তু টাকাটা যদি আপনি দেখেন সেটাও কিন্তু অনেক। আমাদের সব পকেট থেকেই প্রায় টাকা বের করতে হচ্ছিল। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলো টাকা আমরা একসাথে করে ফেলি। এখানে মোট 4,80,000 টাকা আছে। তো আমরা যা গাড়িটার দাম হচ্ছে 4,85,000 টাকা অফিসিয়াল প্রাইস। আমাদেরকে 10,000 টাকা ডিসকাউন্ট করেছে, মানে 4,75,000 টাকা গাড়ির মোট দাম। সেখানে কিসের জন্য ভাইয়াটা আরও 2,000 টাকা নিয়েছিল, মানে 4,77,000 টাকা আমাদের হাতে ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4,77,000 টাকা। তো আমি একা টাকাটা দিতে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে আনুষ্ঠানিকভাবে সাজ্জাদকে সাথে নিয়ে দেই। তো আমরা তিনজনে টাকাটা হস্তান্তর করলাম। আমরা দুজন, অপোজিটে ছিল ম্যানেজার ভাইয়াটা। তো আমরা টাকাগুলোকে ওনার হাতে পৌঁছে দেওয়ার সাথে সাথেই উনি যে ফাইলগুলো ছিল সেগুলো সহকারীকে দিয়ে দিল, এবং নিজে যে ভাঙা টাকাগুলো ছিল, আই মিন 77,000 টাকা, 77,000 টাকা উনি গুনা শুরু করে দিলেন। একে একে করে টাকাগুলো গুনছেন আর ভাইয়াটা হা করে দেখছেন। সাজ্জাদ কথা বলছেন। এই ভাইয়াটা আমাদের এলাকার ছিল, মানে আমাদের থানার ছিল, যে যে সহকারী ভাইয়াটা। তো ওনার সাথে আমাদের কিছু কথাবার্তা হলো। আর ওইদিকে ম্যানেজার সাহেব তো টাকা গুনেই চলেছেন। আমি মোটামুটি কতক্ষণে গাড়ি নিয়ে বের হব, যেহেতু রমজান মাস, ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। আর ধৈর্য হচ্ছে না যে গাড়িটা কখন নিয়ে বের হবো, রাস্তায় বের হবো, একটু চালাবো। এখনও পর্যন্ত কিন্তু আমরা গাড়িটাকে স্টার্ট করিনি, কারণ গাড়ি এখনও সার্ভিসিংই তখনও শেষ হয়নি। কাগজপাতি সব কিছু ওকে হওয়ার পরে, টাকা বুঝে পাওয়ার পরে আমাদের মানে গাড়ি স্টার্ট দিব। তো এখানে আমি 75,000 টাকা দিয়েছিলাম, ভেবেছিলাম 3,000 টাকা আমাদেরকে ডিসকাউন্ট করবে, সেটাও করেনি। পরবর্তীতে আমাদেরকে সেই টাকাটাও দিতে হয়। তবে একটা ব্যাপার এখানে বলে রাখি, ম্যানেজার সাহেব আমাদেরকে ইফতারির জন্য অফার করেছিল। আমরা বলেছিলাম যে আমরা ইফতারি আমাদের বাসায় গিয়ে করব। তো উনি আমাদেরকে আবার এখান থেকে 1,000 টাকা উল্টো দিয়েছিলেন, যেটা আমাদের ইফতারির জন্য উনি দিয়েছিলেন। তো খুশি হয়ে ইফতারির জন্য 1,000 টাকা দিয়েছিলেন। আমরা তিনজন ছিলাম, একজন ক্যামেরাম্যানও ছিল আমাদের সাথে, হ্যাঁ, যার কাজ ছিল মূলত ভিডিও করা। সো আমাদের পেমেন্ট কমপ্লিট, কাগজপত্র কমপ্লিট, অপরদিকে গাড়ির কাজও মোটামুটি কমপ্লিট। সো আমরা এখনই গাড়িটাকে নিয়ে বের হবো। তার আগে আমরা গাড়িটাকে আবারও শোরুমের ভিতরে নিয়ে আসবো এবং স্টার্ট করে চেক করব। এবং ইয়ামাহার যে কোনো গাড়ি বিক্রির সময় অবশ্যই তাদের বড় একটা চাবি দিয়ে, হ্যাঁ, ভিডিও করতে হয়, সে কাজটাও আমরা করব। তো এখন ম্যানেজার সাহেব টাকাগুলো আবার রিপিট করে গুনছে। তারা টাকাগুলো খুব ভালোভাবে চেক করে দেখে জাল টাকা আছে কিনা এবং সব ঠিক আছে কিনা চেক করে দেখে নেওয়া শেষ। তো এবার আমরা গাড়িটাকে আবার শোরুমে নিয়ে আসি এবং এখানে আনার পরে সেই যে বড় চাবিটার কথা বললাম, আমার সব বাইকের ক্ষেত্রেই এরকম একটা হয়ে থাকে। এত বড় একটা চাবি আমাদের দুজনের হাতে ধরাই দিল এবং আমরা সেটার একটা ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য। এবং ভাইয়ারাও একটা ছবি নিয়েছিল, তাদের কোন গ্রুপের জন্য পোস্ট করতে হয়, সেল রিপোর্ট। সো সব কিছু শেষ, এবার হচ্ছে আমাদের গাড়িটাকে স্টার্ট করতে হবে। তো গাড়িতে প্রথমে আমি উঠে বসি এবং প্রথমবারের মতো গাড়ির চাবি আমাদের হাতে চলে আসে। তো আমরা গাড়িটাকে স্টার্ট করে দিই, চাবি অন করে দিই এবং গাড়িটাকে স্টার্ট করে দিই। স্টার্ট করাটা আমি ভাবলাম আপনাদেরকে দেখানো উচিত। সো আমি যেটা করি, ক্যামেরাম্যানকে ডাকি এবং আবারও গাড়ির চাবিটাকে অফ করে দেই, অফ করে আবারও অন করি। ডিসপ্লে লুকিংটা আপনারা দেখতে পাবেন। এবার আমি আবারও গাড়িটাকে স্টার্ট করে দেই। শোরুমের ফটোশপ শেষ করে আমরা গাড়িটাকে নিয়ে আবার সার্ভিসিং সেন্টারে যাই। সেখান থেকে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন গাড়িটা নিয়ে রাস্তায় বের হব। আমরা গাড়িটাকে স্টার্ট করি এবং প্রথমবারের মতো গাড়িটা রাইড করি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গাড়িতে উঠেছি, স্টার্ট করেছি, কিন্তু রাইড করিনি। এই প্রথম গাড়িটা রাইড হচ্ছে, আমি চালাচ্ছি এবং জায়গাটা খুবই সংকীর্ণ। আমরা আবারও গাড়িটাকে বের করছি। তো প্রথমবার নতুন গাড়ি, ফিলিংসটা কি বলে বোঝাতে পারবো না। মানে হাসবো না কাঁদবো, আমার মুখের লুকিংটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি হাসবো না কাঁদবো সেটা আমি বলতে পারছি না। মানে আমার কোনো ফিলিংস নেই এখানে, আমি জিরো ফিলিংসে আছি। তো প্রথমবারের মতো গেট দিয়ে গাড়িটা রাস্তায় নামলো, দেখতে পাচ্ছেন গাড়ি দুনিয়ার মুখ দেখলো। তো
তো রাস্তায় বের হওয়ার পরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। গাড়ি নিয়ে বের হওয়ার পরেই ইফতারির সময় হয়ে গেছিল, তাই আমরা ভাবলাম যে প্রথমে ইফতারটা শেষ করি, তারপরে আমরা রাইডিং ভিডিও বা যা কিছু ক্লিপ নেওয়া দরকার সেগুলো আমরা পরে নিব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ইফতারির জন্য চলে গেলাম রেস্টুরেন্টে, এবং বাইরে আমরা দুজন ইফতার করলাম, তিনজন ক্যামেরাম্যানও ছিল। তিনজন ইফতার শেষ করে আমরা রাইড করব, সন্ধ্যা হয়ে গেছে।